নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস 2022-এর যে ফুল কোর্স শুরু করেছিলাম, আজ তার ডে 6 এবং ডে 6-এ আমরা ভারতের সংবিধান হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে প্রতি বছর 12 থেকে 15টি করে কোশ্চেন আসে এই চ্যাপ্টারের সাথে মেকিং অফ দ্য কনস্টিটিউশনকে অ্যাড করে। অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশন দুটো চ্যাপ্টার থেকে 12 থেকে 15টাও কিন্তু কোশ্চেন আসে, তবে স্পেশালি বেশি কোশ্চেন এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। এই চ্যানেলে আপনারা আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের ভিডিও পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কিছু কিছু অ্যাক্ট কিন্তু আজকে বাদ দেবো, তার কারণ এগুলো হিস্ট্রিতে আমরা আলোচনা করে নেবো। লেকচার যত এগিয়ে যাবে তত কিন্তু আমরা এই অ্যাক্টগুলো নিয়ে আলোচনা করতে হবে। ইম্পর্টেন্ট যে অ্যাক্টগুলো আছে, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, সেই অ্যাক্টগুলো আমরা আলোচনা করবো, যার মধ্যে রয়েছে প্রথমে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এছাড়াও আমাদের রয়েছে 1919 সালের যে অ্যাক্ট, তারপরে আছে আমাদের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট দেখে নেব। তো আমরা এম লক্ষ্মীকান্তকে কভার করবো, কারণ এম লক্ষ্মীকান্ত থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বলার চেষ্টা করবো এম লক্ষ্মীকান্তে যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে। গতকালের হিস্ট্রি লেকচারে আপনারা দেখেছেন, আমি বলেছিলাম 1757 সালে পলাশির যুদ্ধের পর, 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ কিন্তু একটি পলিটিক্যাল পাওয়ারে পরিণত হয়। তো ব্রিটিশ পলিটিক্যাল পাওয়ারে পরিণত হওয়ার পরে 1765 সালে দেওয়ানি লাভ করে এবং ডুয়াল গভর্নমেন্ট সৃষ্টি করে। তার ফলে বাংলায় মন্বন্তর দেখা দেয় এবং বিভিন্ন রকম ভারতে খারাপ ফলাফল দেখা যায়। তো এর ফলে 1772 সালে গভর্নর ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু এই যে ডুয়াল গভর্নমেন্ট এটার অ্যাবলিশ করেন। তো তারপরে 1773 সালে এই যে কোম্পানি, তাদের যে বিভিন্ন প্রভিশন এবং কোম্পানির যে মনোপলি, সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বিভিন্ন রকম অ্যাক্ট পাস করে, যার মধ্যে প্রথম অ্যাক্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ ইন্ডিয়া 1773। তো রেগুলেটিং অ্যাক্ট এর অর্থই কিন্তু কন্ট্রোল করা, রেগুলেট করা অর্থাৎ কন্ট্রোল করা। এই যে রেগুলেটিং অ্যাক্ট অফ ইন্ডিয়া 1773, এটা আলোচনা করার আগে আমি একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বলে দিতে চাইব। এম এন রয় তাকে কিন্তু পায়োনিয়ার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। 1934 সালে তিনি কিন্তু এই যে ধারণাটা কিন্তু প্রথম দেন। তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা এম লক্ষ্মীকান্তের একেবারে প্রথম প্যারায় ছিল, তো আমি বলে দিলাম। এবার আমরা সাইলেন্ট ফিচার্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট দেখে নেব। তো আমরা এম লক্ষ্মীকান্ত ধরে এগোচ্ছি। এম লক্ষ্মীকান্ত দেখবেন ফিচার্স অফ দ্য অ্যাক্টে প্রথম যে পয়েন্টটা দেওয়া রয়েছে, এই পয়েন্টে বলা রয়েছে এতদিন ধরে কিন্তু গভর্নর নামে পরিচিত ছিল বাংলা, মাদ্রাজ, তারপরে বোম্বাই, এখানকার কিন্তু গভর্নর নামে পরিচিত ছিল। এখন থেকে এই রেগুলেটিং অ্যাক্টের পর থেকে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে গভর্নর পরিচিত হবেন। তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন ওয়ারেন হেস্টিংস এবং তিনি 1774 সালে এই যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। ফার্স্ট পয়েন্ট এখানটা দেওয়া ছিল। সেকেন্ড পয়েন্টে দেওয়া ছিল যে এর আগে বোম্বাই, মাদ্রাজ, বাংলা এখানকার গভর্নররা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টভাবে শাসন করতো, রাজ্য শাসন করতো। কিন্তু এরপর থেকে বোম্বাই এবং মাদ্রাজের গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে থেকে কিন্তু কাজ করবে। 3 নম্বর পয়েন্ট বলা হয়েছিল যে একটি সুপ্রিম কোর্ট গঠন করা হবে। তো এই সুপ্রিম কোর্টের নাম হয় সুপ্রিম কোর্ট অফ কলকাতা বা ক্যালকাটা। এটা 1774 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1774 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম বিচারপতির নাম কি ছিল? এলিজা ইমফে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আকারে। ফোর্থ পয়েন্ট এখানে বলা হয় যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এখন থেকে কোম্পানির কোনো ইন্ডিভিজুয়াল পার্সন আর প্রাইভেট ট্রেড করতে পারবে না এবং কোনো রকম ব্রাইবারি নিতে পারবে না, অর্থাৎ ঘুষ নিতে পারবে না। এবং ফাইনাল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা একটি প্রিভি কাউন্সিল গঠিত হবে। এই প্রিভি কাউন্সিলে টোটাল 4 জন মেম্বার নিযুক্ত হবেন। 4 জন মেম্বার, তাদের নাম কী কী ছিল? প্রথম 4 জন যেসব মেম্বার নিযুক্ত হয়েছিলেন, ক্লাভারিং, মনসন, বারোয়েল, ফিলিপ ফ্রান্সিস, এই 4 জন কিন্তু প্রিভি কাউন্সিলে নিযুক্ত হয়েছিলেন। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল তিনি কিন্তু তাদের পরামর্শ মেনেই কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে। তো এই রেগুলেটরি অ্যাক্টে অনেকগুলো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য তারপরে তার 11 বছর পরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়। তো এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হয় সেগুলোও আমরা এক এক করে দেখব। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের কিছু সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স আমরা পরে আলোচনা করছি। তো তার আগে আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্টে একটু আলোচনা করে নিই। পিটস ইন্ডিয়া অ্যাক্টে বলা হয় যে
এর আগে যে 4 জন প্রিভি কাউন্সিলের সদস্য নিযুক্ত করা হয়েছিল, এই 4 জন সদস্য থেকে এবার সদস্য সংখ্যা বেড়ে হবে 6 জন। তাহলে রেগুলেটিং অ্যাক্টে 4 জন যে প্রিভি কাউন্সিলের সদস্য নিযুক্ত করা হয়েছিল সেই সদস্য সংখ্যা বেড়ে হবে 6 জন, পিটস ইন্ডিয়া অ্যাক্টে বলা হয়। এটা ছিল ফার্স্ট প্রভিশন। এরপরে বলা হয় এই যে প্রিভি কাউন্সিল, এই যে প্রিভি কাউন্সিলের মতামত অগ্রাহ্য করার যে অতিরিক্ত ক্ষমতা এর আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের ছিল না, কিন্তু এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে কিন্তু এই পাওয়ারটা দেওয়া হয় যাতে কোনো রকম এমার্জেন্সি সময়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু যে কোনো রকমের কঠিন ডিসিশন নিতে পারে, নাহলে বিভিন্ন রকম কোম্পানির ক্ষতি হচ্ছিল। তো সেইটা লক্ষ্য রেখে কিন্তু এই যে পাওয়ারটা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে দেওয়া হয়। আরেকটি ইম্পর্টেন্ট, এই যে কোর্ট অফ ডিরেক্টস গঠিত হলো 6 জন মেম্বারের, এই কোর্ট অফ ডিরেক্টসকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটি বোর্ড অফ কন্ট্রোলও গঠন করা হয়। এটা কিন্তু ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রথমটা 4 জন মেম্বার থেকে 6 জন মেম্বার করা হয়, এবং এর সিগনিফিক্যান্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং লক্ষ্মীকান্তে দেখবেন দুটো সিগনিফিকেন্স দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথমটি বলেছিল দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার ফর দ্য ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। তো এতদিন যেটা কোম্পানির টেরিটরি ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেরিটরি ছিল ভারতের যে এরিয়াটা, এখন থেকে কিন্তু রেগুলেটরি অ্যাক্টের পরে, পিটস ইন্ডিয়া অ্যাক্টের পরে ধীরে ধীরে কিন্তু সেটা ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে চলে যেতে থাকে বা ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া নামে পরিচিত হতে থাকে। এবং 2 নম্বর যে সিগনিফিকেন্স সেখানে বলা হয়েছিল যে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার কোম্পানিজ অ্যাফেয়ার্স অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তো ব্রিটিশ গভর্নমেন্ট এটা কিন্তু ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে শুরু করলো কোম্পানির যে ভারতে অংশ দখল করে রেখেছে, ভারতের যে টেরিটরি দখল করে রেখেছে, এবং কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের ওপর যে অ্যাডমিনিস্ট্রেশন এবং কোম্পানির অ্যাফেয়ার্স, তার উপরে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ধীরে ধীরে অধিকার ফলাতে লাগলো। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্সের মধ্যে পড়ে। তো এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এর পরে আরও কিছু অ্যাক্ট রয়েছে, যেমন চার্টার অ্যাক্ট 1833, আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এখানে বলা হয় যে এখান থেকে প্রতি 20 বছর অন্তর অন্তর একটি করে চার্টার অ্যাক্ট স্থাপন করা হবে। তো এটা প্রথমে হয়েছিল কত সালে? প্রথমে 1773, তারপর 1793 সালে একটি হয়, 1833 সালে হয়, 1853 সালে হয়, তারপরে 1858 থেকে 1947 সাল পর্যন্ত প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয় 1858 সালে, তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করা হয় 1861, 1892 এবং 1909 সালে। 1909 সালে এটা আবার কিন্তু মরলে মিন্টো সংস্কার নামে পরিচিত। তো মরলে মিন্টো সংস্কার, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এগুলো আমরা হিস্ট্রি লেকচারে দেখব। কিন্তু যেটা দেখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তার আগে একটি দেখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে কিন্তু মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বলেও পরিচিত। তো মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে কিছু ইম্পর্টেন্ট প্রভিশন ছিল, যার মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট, যেটা দেখবেন এম লক্ষ্মীকান্তের বইতে 2 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, বলা হয়েছে ইট ফার্দার ডিভাইডেড দ্য প্রভিন্সিয়াল সাবজেক্ট ইন্টু 2 পার্টস। তখন 2টি পার্টে কিন্তু প্রভিন্সিয়াল সাবজেক্টগুলোকে ভাঙা হয়, যার মধ্যে একটি বলা হয় ট্রান্সফার সাবজেক্ট, আর 2 নম্বরকে নাম দেওয়া হয়, 1 নম্বরকে নাম দেওয়া হয় ট্রান্সফার সাবজেক্ট, আর 2 নম্বরকে নাম দেওয়া হয় রিভার্স সাবজেক্ট। তো ট্রান্সফার সাবজেক্টে বলা হয় অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য গভর্নর উইথ দ্য এইড অফ মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ এটা লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে, কিছু মিনিস্টার এখানে থাকবেন এবং গভর্নর থাকবেন। তো তার আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশনটা চালানো হবে সেটা কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে। এবং রিভার্স সাবজেক্টে কী বলা হয়, অন দ্য আদার হ্যান্ড ওয়ার টু বি অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গভর্নর অ্যান্ড হিজ এক্সিকিউটিভ কাউন্সিল উইদাউট বিং রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলের কাছে কোনো রকম দায়বদ্ধহীনভাবে কিন্তু গভর্নর এবং তার এক্সিকিউটিভ বডি এখানে কাজ করবে। তো দুটো ভাগে ভাগ হয়ে যায়, আমি কী কী বললাম, ট্রান্সফার সাবজেক্ট আর 2 নম্বর হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্টে কী বলা হয়, লেজিসলেটিভ কাউন্সিলের কাছে মিনিস্টার এবং গভর্নররা দায়বদ্ধ থাকবেন, কিন্তু রিজার্ভ সাবজেক্টে কিন্তু দায়বদ্ধ থাকবেন না। এখানে 3 নম্বর পয়েন্ট দেখতে পাবেন এম লক্ষ্মীকান্তে, এখানে ইম্পর্টেন্ট যেটা বলা রয়েছে, এখানে বলা রয়েছে ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম। 1919 সালেই কিন্তু প্রথমবারের জন্য বাইক্যামেরালিজমের চালু করা হয়, যার মধ্যে প্রথমটি কি কাউন্সিল অফ স্টেটস বা আপার হাউস, আরেকটি হচ্ছে লোয়ার হাউস, যাকে বলা হবে লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ বাইক্যামেরালিজম এর অর্থ হলো দ্বিকক্ষ এই যে সিস্টেম চালু করা হয় প্রথমবারের জন্য 1919 সালে। 1919 সালেও কিন্তু ডায়ার্কি সিস্টেম প্রথমবারের জন্য চালু করা হয়, এটাও ইম্পর্টেন্ট। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে কিন্তু এই ডায়ার্কি সিস্টেমের অবসান ঘটবে।
এখানে আরও কিছু প্রভিশন ছিল, যার মধ্যে আরও ইম্পর্টেন্ট হচ্ছে ইট রিকোয়ার্ড দ্যাট দ্য 3 of the 6 month অফ দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। এটা বাদ দিন, এখানটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে ইট গ্রান্টেড ফ্র্যাঞ্চাইজ টু লিমিটেড নাম্বার অফ পিপল অফ দ্য বেসিস অফ প্রপার্টি ট্যাক্স অ্যান্ড এডুকেশন। এই যে 1919 সালের এই যে অ্যাক্ট, এই অ্যাক্টে বলা হয় ভোট দেওয়ার রাইট সবার কিন্তু থাকবে না, কিছু কিছু ব্যক্তির ভোট দেওয়ার রাইট থাকবে, যাদের প্রপার্টি থাকবে, মানে নির্দিষ্ট একটা সম্পত্তি থাকবে, যারা ট্যাক্স দেবে এবং যারা এডুকেটেড, অর্থাৎ এই তিনটে ক্যাটাগরিতে ফেলা হয় যারা ভোট দেওয়ার রাইটকে। সাধারণ মানুষের সবার কিন্তু ভোট দেওয়ার তখন রাইট ছিল না। তিনটে ক্যাটাগরিতে ফেলা হয় কী কী? যাদের প্রপার্টি থাকবে, যারা ঠিকমতো ট্যাক্স দেবে এবং যারা এডুকেটেড, তাদেরকেই কিন্তু এই ভোট দেওয়ার রাইটটা দেওয়া হয়। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এখানে প্রথমে কী কী বলা হয়? আমরা গভর্নমেন্টের সেন্ট্রাল স্টেট যে রিলেশান, সেখানে আমরা পড়েছিলাম ফেডারেল লিস্ট, অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট। তো এই টাইপের কিছু আপনারা দেখতে পাবেন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। এখানে কিন্তু বলা হয় সমস্ত ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিশন অ্যান্ড প্রিন্সলি স্টেটস অফ অ্যাজ ইউনিট। তো প্রিন্সলি স্টেটগুলো একটা ইউনিট হিসেবে কাজ করবে এবং এই অ্যাক্ট ডিভাইড করে তিনটে ভাগে, যার মধ্যে কী কী? একটা ফেডারেল লিস্ট, একটি প্রভিন্সিয়াল লিস্ট এবং একটি কনকারেন্ট লিস্ট। তো ফেডারেল লিস্টে কাদের মধ্যে ফেলা হয়? ফেডারেল লিস্ট সেন্টার, তার 59টি আইটেম নিয়ে ফেলা হয়। প্রভিন্সিয়াল লিস্টে বিভিন্ন রকম যে প্রভিন্সগুলো ছিল তখন, সেই প্রভিন্স 54টি আইটেম নিয়ে ফেলা হয়। এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ সেন্টার এবং যে প্রভিন্স, এই দুটোকে একত্রে ফেলা হয় এই যে কনকারেন্ট লিস্ট। আর কনকারেন্ট লিস্টে ছিল কতগুলো? 36 আইটেম। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে যে সেন্টার স্টেট রিলেশন, সেখানে কতগুলো করে আইটেম রয়েছে। আমি এর আগে আমার এম লেশমিকান্তের যে সিরিজ, লুসেন জিকির যে সিরিজ, এগুলোতে কিন্তু অলরেডি আলোচনা করেছি সেন্টার স্টেট রিলেশন, সেন্টার এর যেগুলো লিস্ট রয়েছে, তারপর স্টেট লিস্ট রয়েছে, কনকারেন্ট লিস্ট রয়েছে, এগুলো। তো অনেকটা এই টাইপেরই ব্যাপার। তো এখানে শুধুমাত্র ফেডারেল লিস্টের মধ্যে সেন্টার পড়ে যাচ্ছে, প্রভিন্সিয়াল লিস্টের মধ্যে যে বিভিন্ন প্রভিন্সগুলো ছিল সেগুলো পড়ে যাচ্ছে, আর কনকারেন্ট লিস্টের মধ্যে ফেডারেল এবং প্রভিন্সিয়াল দুটোই পড়ে যাচ্ছে। তো এখানে এমলেশপিংহামতে 2 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাবেন, এখানে ডায়ার্কি সিস্টেম এর অ্যাবলিশ করা হয় কিন্তু এই 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এখানে দেখুন ডায়ার্কি অ্যাট প্রভিন্স অ্যাবলিশড অ্যান্ড অটোনমি ওয়াজ গিভেন। অটোনমি দেওয়া হয় এবং ডায়ার্কি সিস্টেম কিন্তু একেবারে অ্যাবলিশ করে দেওয়া হয়। তো এখানে এম লক্ষ্মীকান্তে দেখবেন 4 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে এখানে যে বাইক্যামেরালিজম, যেটা 1919 সালে প্রথম সূচনা করা হয়, এই বাইক্যামেরালিজম কিন্তু 11টি রাজ্যের মধ্যে, প্রভিন্সের মধ্যে 6টি প্রভিন্সে, 11টি প্রভিন্সের মধ্যে 6টি প্রভিন্সে কিন্তু এই যে বাইক্যামেরালিজম, এটা কিন্তু সূচনা করা হয়। তার সেই প্রভিন্সগুলোর নাম কি ছিল? বেঙ্গল, বোম্বাই, মাদ্রাজ, বিহার, আসাম এবং ইউনাইটেড যে প্রভিন্স, এগুলোকে বাইক্যামেরালিজম সূচনা করা হয়। আর এখানে লেজিসলেটিভ কাউন্সিল ছিল আপার হাউস এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো লোয়ার হাউস, এটা মনে রাখবেন। আর 5 নম্বর যে পয়েন্ট ছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয় ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন চালু করা হয়, অর্থাৎ মুসলিম যে কোনো ক্যান্ডিডেটকে শুধুমাত্র মুসলিমরাই ভোট দিতে পারবে, হিন্দু কোনো ক্যান্ডিডেটকে শুধুমাত্র হিন্দুরাই ভোট দিতে পারবে, এবং ডিপ্রেসড ক্লাসদের জন্যও কিন্তু এই কমিউনাল রিপ্রেজেন্টেশনে শুরু করা হয়। ওমেন অ্যান্ড লেবারদের জন্যও কিন্তু, অর্থাৎ ওয়ার্কার শ্রেণী বা ওয়ার্কার ক্লাসদের জন্যও কিন্তু এই কমিউনাল রিপ্রেজেন্টেশনের সূচনা করা হয়, যেটা কিন্তু ভারতকে ভাঙার পক্ষে যথেষ্ট ছিল। এখানে এবার চলে আসুন 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে। এখানে কি বলা হয়েছিল? ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ নট অনলি এ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন বাট অলসো প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন। তো শুধুমাত্র এখানে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়নি, এখানে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়। এটা অনেকটা আপনারা ইউপিএসসির মতো দেখতে পারেন। ইউপিএসসি কিন্তু বর্তমানে সেন্ট্রালের, এবং আপনারা স্টেট পিএসসি দেখতে পারেন, স্টেট পিএসসি। তো এইরকম ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন এবং তার আন্ডারে কিন্তু প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশনের সূচনা করা হয়। আর এখানে বলা হয় যে একটি ফেডারেল কোর্ট স্থাপন করা হবে 1937 সালে। 1937 সালে একটি ফেডারেল কোর্ট স্থাপন করা হবে এবং কোর্টটি 1937 সালেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তো এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এরপর আমরা আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেগুলো দেখে নেব। তো 1946 সালে যে ইন্টারিম গভর্নমেন্ট স্থাপিত হয়েছিল, এখানে এটা স্পেশালি এসএসসি রেলওয়ে এক্সামে বেশি দেখতে পাবেন ডব্লিউবিসিএস থেকে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি দেখতে পাবেন, মেন্সে আসার চান্স খুব কম। আর মেন্সে যদি আসে তাও এত সহজ কোশ্চেন আসবে না। মেন্সে এরকম থাকবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জগজীবন রাম, সর্দার বলদেব সিং, সিএইচ ভাবা। এবার 4টে অপশান দিয়ে দেবে, বলবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অথবা এরকমভাবে ম্যাচ করতে বলবে। সেটা কিন্তু অনেকটা কঠিন, আপনার প্রত্যেকটা জানতে হবে।
কিন্তু এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসে, ডিরেক্টলি একটা জিজ্ঞাসা করা হবে, বলা হবে যে ফুড অ্যান্ড এগ্রিকালচার কার হাতে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কারেক্ট অ্যান্সার হবে। তো এটা এম লক্ষ্মীকান্ত থেকে একটি ফটো আপনারা দেখতে পাচ্ছেন। তো যে ইন্টারিম গভর্নমেন্ট 1946 সালে গঠন করা হয়েছিল, সেখানে জওহরলাল নেহরুর হাতে কী ছিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশন। সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে কী ছিল, হোম ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার। ডক্টর জন মাথাইয়ের হাতে ছিল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ। জগজীবন রাম তার হাতে ছিল লেবার। সর্দার বলদেব সিংয়ের হাতে ছিল ডিফেন্স। সিএইচ ভাবার হাতে ছিল ওয়ার্ক, মাইন্স অ্যান্ড পাওয়ার। লিয়াকত আলী খানের হাতে ছিল ফিনান্স। আব্দুর রাব নিশারাতের হাতে ছিল পোস্ট অ্যান্ড এয়ার্স। আশরাফ আলীর হাতে ছিল রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। চক্রবর্তী রাজাগোপালাচারীর হাতে ছিল এডুকেশন অ্যান্ড আর্ট। তারপরে রয়েছে আই চণ্ডীগড়, তার হাতে ছিল কমার্স। তারপর গজনাফর আলী খানের হাতে ছিল হেলথ। তারপরে যোগীন্দ্রনাথ মণ্ডল, তার হাতে ছিল লস। এবং আমরা দেখে নেবো তারপরে আছে ইম্পর্টেন্ট আরেকটি ফ্যাক্ট, যেটা হলো ফার্স্ট ক্যাবিনেট যখন গঠন করা হয়েছিল ফ্রি ইন্ডিয়াতে 1947 সালে, সেখানে কার হাতে কোন কোন যে মিনিস্ট্রিগুলো ছিল। প্রথমে আসবে জওহরলাল নেহরুর হাতে ছিল প্রাইম মিনিস্টার। তারপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনালওয়েলথ রিলেশন, সায়েন্টিফিক রিসার্চ। তারপর সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে ছিল হোম ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্টেটস। এখানে রয়েছে 3 নম্বর রাজেন্দ্র প্রসাদ, তার হাতে ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার। মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন এডুকেশন মিনিস্টার। ডক্টর জন মাথাই রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। আর কে সঙ্গমগন শেট্টি, তিনি ফিনান্স। তারপর ডক্টর বি আর আম্বেদকর ল। জগজীবন রাম লেবার। সর্দার বলদেব সিং ডিফেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে বহুবার এসেছে এসএসসিতে। তারপর রয়েছে রাজকুমারী অমৃতা কর, এটাও খুব ইম্পর্টেন্ট, হেলথ। ফার্স্ট মহিলা কিন্তু মিনিস্টার তিনি, রাজকুমারী অমৃতা কর। তারপর সিএইচ ভাবা কমার্স। তারপরে রয়েছে রফি আহমেদ কিদওয়াই কমিউনিকেশন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইজ। আর ভিএন গাডগিল ওয়ার্কস, মাইন্স অ্যান্ড পাওয়ার। তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট লেকচার অ্যাবাউট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড নেক্সট ডে আমরা আলোচনা করব মেকিং অফ দ্য কনস্টিটিউশন শেষ করার পরে আমরা কিন্তু ডিরেক্টলি প্রিএমবেলে চলে যাবো। মাঝখানে যে টপিকগুলো বাদ থাকছে সেগুলো আপাতত বাদই থাকবে। প্রথমে আমরা আমাদের ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রিভিয়াস ইয়ার্সে বেশি কোশ্চেন এসছে এবং 80 to 90 কোশ্চেন যাতে আমরা মেন্সে অ্যাটেন্ড করতে পারবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলবো। তারপরে যে টপিকগুলো বাদ থেকে যাবে সেগুলো আমরা এক এক করে কভার করব। তারপরে আমরা পিএমবেলের পরে কিন্তু ডিরেক্টলি ফান্ডামেন্টাল রাইটে চলে যাবো। আমরা কিন্তু কোনো রকম সিটিজেনশিপ আলোচনা করবো না। সিটিজেনশিপের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, সেগুলো আমি একটি আলাদা ভিডিওর মাধ্যমে এনে বুঝিয়ে দেবো। ওসিআই, তারপর এনআরআই, এগুলো একটু দরকার রয়েছে, তো এগুলো পরে অন্য একটি ভিডিওর মাধ্যমে এনে বলে দেবো। কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু চলে যাবো ফান্ডামেন্টাল রাইটে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।